পুলিশ ইনভেস্টিগেশন টাইপের মুভিগুলো কিন্তু সবসময় আমাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে, কারণ এই ধরনের মুভিতে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একটা টানটান উত্তেজনা কাজ করে। 2018 সালে কালিদাস নামে এমন একটি মুভি এসেছিল, সম্প্রতি তার সিকুয়েল এসে গেছে। প্রথম পর্বটিও আমি এক্সপ্লেন করেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তবে প্রথম পর্বের সাথে দ্বিতীয় পর্বের তেমন কোনো মিল নেই, তাই নির্দ্বিধায় আপনারা প্রথম পর্ব না দেখেও দ্বিতীয় পর্বটি দেখতে পারেন। মুভির সম্পর্কে বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, তাই আমি সোজা মুভির গল্পে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার মুভি কালিদাস 2 এর কথা। মুভির প্রথমে আমাদের বর্তমান সময়ে 7 বছর পূর্বের একটি কেসের হেয়ারিং দেখানো হয়, যেখানে শহরের প্রভাবশালী একজন লয়ার নটরাজ কাউকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। তবে এটা কিসের কেস ছিল, সে কাকে বাঁচানোর চেষ্টা করছে, তা আমরা একটু পরই জানতে পারবো। আপাতত সিন চলে আসে বর্তমান সময়ে। আমাদের ইন্সপেক্টর কালিদাসকে দেখানো হয় কোনো একটি মেয়ের সাহায্যের কল পেয়ে তারা কল লোকেশন ট্রেস করে সেখানে যাচ্ছে। তবে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে কালিদাস সবাইকে রেখে একাই সেখানে পৌঁছে যায়। মূলত এটি একটি বাড়ি। কালিদাসকে দেখা মাত্রই কেউ তার উপর হামলা করে। কালিদাসও তার সাথে ফাইট করে যাচ্ছিল, তবে একসময় সে পালিয়ে যায়। এরপর কালিদাস ভিতরে ঢুকে বারবার ওই মেয়েটাকে কল দিলেও সে পিক করছিল না। তখনই কালিদাস দরজার নিচে রক্ত দেখতে পায়, আর দরজা খুলতেই দেখে ভিতরে ওই মেয়েটির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পাশে বেডের উপর একটি ছেলের বডি। দুজনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এরপর দাস বাড়ির অন্য পাশে একটি রুমের মধ্যে গিয়েই মেয়েটির বাবাকে দেখতে পায়, যে রক্তমাখা একটি অস্ত্র নিয়ে বসে আছে। এই ঘটনায় দাসের আর বুঝতে বাকি থাকে না, মেয়ের রিলেশনের কথা জানতে পেরে হয়তোবা মেয়ের বাবা তার বয়ফ্রেন্ডকে সহ নিজে হাতে খুন করেছে। এরপর কালিদাস সোজা কমিশনের সাথে দেখা করে, যেখানে দাসের এভাবে একা যাওয়াটা তার মোটেও পছন্দ হয়নি। সোজা কথা, কালিদাসের মতো অফিসারদের ডিপার্টমেন্টের অনেক প্রয়োজন। তার মানে কমিশনারের দাসের প্রতি একটা পূর্ণ আস্থা আছে, তাকে খুব পছন্দ করে। সিন চলে যায় রাতে এসআইএস অ্যাপার্টমেন্টে, যেখানে স্টিফেন নামে এক ব্যক্তি সবেমাত্র এখানে শিফট করেছে। স্টিফেনের পিঠে একটি বড় ট্যাটু আছে, ঠিক দেয়ালের মতো। এমনকি তার কাছে একটি হ্যামারও দেখা যায়। স্টিফেন এসেই তার সামনের ফ্ল্যাটের একটি পরিবারকে দেখছিল, যাদের মিত্রা নামে একটি ছোট্ট বাচ্চা আছে। পরবর্তী দিন সকালে স্টিফেন যখন তার কুকুর নিয়ে নিচে বসেছিল, তখনই মিত্রাকে দেখা যায় তার টয় ডগে নিয়ে এদিকে আসছিল। মূলত মিত্রা কুকুর খুব পছন্দ করে, তাই স্টিফেনের ওই কুকুরটি দেখে স্টিফেনের পিছু করে করে একসময় মিত্রা লিফটের সামনে পৌঁছে যায়। তবে তখনই মিত্রার বাবা গোকুল এসে মিত্রাকে সেখান থেকে নিয়ে যায়। স্টিফেন উপরে গিয়ে তখনও তাদের উপর নজর রাখছিল। এদিকে গোকুল মিত্রাকে হলরুমে নিয়ে গেছে, যেখানে মিত্রার মা সাঞ্জু পাশের অ্যাপার্টমেন্টের রূপার সাথে ডান্স প্র্যাকটিস করছিল। অবশ্য রূপার মেয়ে অনন্যা সহ আরও কয়েকজন তাদের সাথে জয়েন করে। এদিকে স্টিফেনের কাছে একটি কল আসে। তাদের কথা আমরা জানতে পারি আজ মার্ফি নামে কোনো এক ব্যক্তির কেসের হেয়ারিং, তাই তারা কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর আমরা দেখতে পাই স্টিফেন মূলত অ্যাডভোকেট নটরাজের অ্যাসিস্ট্যান্ট। স্টিফেন কোর্টে গিয়ে মার্ফির উপর ফলো করছিল। আবার দাস কোর্টে পৌঁছা মাত্রই একজন কনস্টেবল তাকে জানায় মুরুগানের গ্যাংয়ের লোকেরা মার্ফিকে মারতে প্ল্যান করেছে। কোর্ট চত্বরে এমন একটা ঘটনা ঘটলে পুলিশেরই বদনাম হবে, এজন্য তারা মার্ফিকে খুঁজতে শুরু করে। তবে এর মধ্যেই মার্ফির দলের কোনো এক লোক কল করে মুরুগানের গ্যাংয়ের কথা বলে, আর তাকে দ্রুত কোর্টের পিছের দিকে যেতে বলে, যে জন্য মার্ফি পিছের দিকে রওনা হয়। আবার এদিকে দাসরা পান্ডিয়ান নামে কোনো এক ব্যক্তিকে দেখতে পায়। তবে কে এই পান্ডিয়ান, কেন এখানে এসেছে, তা আমি আস্তে আস্তে জানাবো। অন্যদিকে মার্ফি ওই পিছনে যাওয়ার পর মার্ফির মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। আর তখনই পাশের শাটারের অর্ধেক খোলা দেখে সে যখন দেখার চেষ্টা করছিল, তখনই পান্ডিয়ান তাকে ভিতরে নিয়ে যায়। তাকে মারধর করে হাত পা বেঁধে স্টিফেনের গাড়িতে তুলে দেয়। স্টিফেনও তাকে শহর থেকে একটু দূরে একটি নদীর পাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে দাসরাও এসে ধারণা করে এটা হয়তোবা মুরুগানের গ্যাংয়েরই কাজ। তবে তখনই স্টিফেন কল করে কোনো একটি কেসের ডকুমেন্টসের বিষয়ে দাসের সাথে কথা বলতে চায়। স্টিফেন যেহেতু নটরাজের অ্যাসিস্ট্যান্ট, তাই দাস স্টিফেনকে মর্চুয়ারিতে আসতে বলে। তো কথা মতো দাসরা যখন মর্চুয়ারিতে মার্ফির পোস্টমর্টমের বিষয়ে কথা বলছিল, তখনই সেখানে স্টিফেন আসে। এখানে মার্ফির গ্রুপের বেশ কিছু লোকও ছিল, যারা মার্ফির খুনিকে খুঁজছিল। স্টিফেনকেও দেখা যায় বারবার ঘুরে ঘুরে তাদেরকে দেখছে। অন্য দিশে আমাদের রূপার মেয়ে অনন্যাকে দেখানো হয়। অনন্যা আর তার বান্ধবী হার্ষিতা ইনস্টাগ্রামে একটি কুকুরের ফটো আপলোড করেছিল, যেখানে 1 লক্ষ লাইক এসেছে। এই জন্য তারা খুব এক্সাইটেড হয়ে ঘুড়ি ওড়াতে ছাদে যাচ্ছিল। যাওয়ার সময় স্টিফেনের সাথে ধাক্কা লাগে, যে জন্য অবশ্য সরিও বলে। তবে রূপা অনন্যাকে দ্রুত ফিরতে বলে, কারণ আজ নিউ ইয়ারের রাত, সোসাইটিতে প্রোগ্রাম আছে। তো রাতের বেলা সোসাইটির সবাই সেই প্রোগ্রামে অংশ নেয়। তবে গোকুলের কোনো একটি কাজ থাকার কারণে
গোকুল মিত্রাকে তার মায়ের কাছে থাকতে বলে চলে যায়। আর এরপরই মিত্রা আবারও স্টিফেনের ওই কুকুরটাকে ফলো করতে করতে একসময় স্টিফেনের ফ্ল্যাটে ঢুকে যায়। রাত ঠিক 9টার সময় গোকুল সাঞ্জুকে কল করে। গোকুল জানায় তার আসতে লেট হবে। এদিকে প্রোগ্রামও শেষ। তবে মিত্রার কথা জানতে চাইলে সাঞ্জু গোকুলকে বলে যে ও বাচ্চাদের সাথে খেলা করছে। মূলত সাঞ্জু নিজেও জানে না মিত্রা কোথায় আছে। তাই সাঞ্জু দ্রুত মিত্রাকে খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশে কোথাও মিত্রা নেই। প্রথমে রূপারা সিকিউরিটি সহ তল্লাশি করে, কিন্তু না পেয়ে শেষমেশ সাঞ্জু গোকুলকে জানিয়ে দেয় যে মিত্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দাসরাও এসে পড়ে। সময় তখন রাত 12টা। তার মানে মিত্রা নিখোঁজের 2 ঘন্টা পার হয়ে গেছে। অ্যাপার্টমেন্টের সিকিউরিটি ইনচার্জ জানায় তাদের এখানে মোট 32টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে। কোনো ক্যামেরাতে মিত্রাকে দেখা যায়নি। তবে এখানে 568টি ফ্ল্যাট রয়েছে, সিসিটিভি আছে মাত্র 32টি। এর জন্য অনেক জায়গাতে কভারেজ নেই। আবার নিউ ইয়ারের রাত বলে দাসদের কাছে খুব বেশি ম্যান পাওয়ার নেই। তারা ব্যাকআপের জন্য রিকোয়েস্টও করে। এরপর দাস মিত্রার বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকে আশ্বাস দেয় যে ওর কিছুই হবে না, ছোট বাচ্চা, কোথায় ঘুমিয়েও যেতে পারে, তাই আপনারা ফ্ল্যাটে ফিরে যান। এমনও হতে পারে ঘুম ভাঙলে ফ্ল্যাটে ফিরে আসবে। তো গোকুলটা চলে যাওয়া মাত্রই দাস একজনকে আশেপাশের ড্রেনেজগুলো ভালো করে তল্লাশি করতে বলে, আর অন্যজনকে সিসিটিভি ফুটেজগুলো চেক করতে পাঠায়। সাথে এখানে যে সকল ফ্ল্যাটে ব্যাচেলর থাকে সবার ইনকোয়ারি করতে বলে। শুরু হয় তল্লাশি। আর এভাবেই একটি গ্রুপ স্টিফেনের ফ্ল্যাটে এলে সে স্টিফেনকে দেখা মাত্রই চিনে ফেলে, কারণ কোর্টেও তার সাথে স্টিফেনের দেখা হয়েছিল। সে ভালো করে জানে নটরাজের অ্যাসিস্ট্যান্ট, নিচেদেরই লোক। তাই স্টিফেনের ফ্ল্যাটটি তল্লাশি না করেই তারা অন্যদিকে চলে যায়। কিন্তু কোথাও কোনো মিত্রার খোঁজ না পেয়ে তারা মিত্রাদের ফ্ল্যাটে যায়। মিত্রার মা তখনও মিত্রার জন্য ব্যাকুল হয়ে আছে। দাস যখন তাকে আশ্বাস দিচ্ছিল ওর কিছু হবে না, ঠিক তখনই সেখানে পাশের ফ্ল্যাটের ডক্টর প্রসন্না বলে ওঠে সে কালিদাসের সম্পর্কে আগে থেকে জানে। দাস নিজের স্ত্রীকে পর্যন্ত খুঁজে বের করতে পারেনি, মিত্রাকে কি করে খুঁজবে? মানে বারবার সে দাসকে অযোগ্য বলে প্রমাণ করছিল যে দাসের দ্বারা এটা সম্ভব নয়। দাসও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা না শুনে সে সোজা কমিশনারকে কল করে এবং তদন্তের জন্য অন্য লোক পাঠানোর অনুরোধ জানায়। আবার দাস লক্ষ্য করে ঘরের মধ্যে সব কুকুরের টয়েস। দাসের কথা ঘরে কোনো কুকুর ছিল? গোকুল বলে কুকুর ছিল না, কিন্তু ও কুকুরকে খুব বেশি পছন্দ করত। আবার এদিকে দাসরা ব্যাকআপ টিমের কথা বললেও তারা কোনো ব্যাকআপ টিম পাচ্ছে না। এই জন্য এই কয়েকজন লোক নিয়ে তাকে হ্যান্ডেল করতে হবে। দাস চিন্তা করে বাচ্চারা হয়তোবা মিত্রার সম্পর্কে কিছু জানতে পারে। এই জন্য রূপাকে রিকোয়েস্ট করে অ্যাপার্টমেন্টের সবার সাথে কথা বলে বাচ্চাদেরকে একত্র করুন। যদিও বাচ্চারা এখন ঘুমিয়ে পড়ছে অনেক রাত, তারপরও মিত্রাকে খুঁজে পাওয়ার জন্য রূপা সবার সাথে কথা বলে সবাইকে একত্র করে। আবার এদিকে প্রসান্না কমিশনারকে কল করায় কমিশনার এসিপি বৈষ্ণবীকে কল করে এবং তাকে ওই স্পটে যেতে বলে। কমিশনারের কথা সেখানে দাস আছে, সবকিছু ওই হ্যান্ডেল করবে, তুমি কি ওকে হেল্প করো। তাই বৈষ্ণবীর বয়ফ্রেন্ডের সাথে যে প্ল্যান করেছিল সেগুলো ক্যান্সেল করে তাকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। এর জন্য অবশ্য তার বয়ফ্রেন্ডও তাকে ভুল বোঝে। তাই ডেফিনেটলি বৈষ্ণবীর মেজাজটা একটু কড়া থাকার কথা। কথা মতো বৈষ্ণবী ওই অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখে কালিদাস বাচ্চাদের সাথে কথা বলছে। যদিও কালিদাস বাচ্চাদের থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিল, বৈষ্ণবীর কথা তোমার কোনো টাইম সেন্স আছে? এত রাতে বাচ্চাদেরকে এভাবে নিয়ে আসে। তাই বৈষ্ণবীর কথা মতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। আবার বৈষ্ণবী মনে করছিল কালিদাস নিজের পারফরমেন্স শো করার জন্য ব্যাকআপ টিম না ডেকেই নিজে সব কিছু করছে। তাই বৈষ্ণবী কালিদাসকে বকা দিয়ে কমিশনারকে ব্যাকআপ টিমের কথা বলে। কিন্তু কমিশনার উল্টো বলে দেয় একজন আইপিএস অফিসার হয়ে এই ধরনের কথা বলাটা একদমই অসামঞ্জস্যপূর্ণ। মানে মোট কথা কোনো টিম আসবে না, যা করার তাদেরকেই করতে হবে। বৈষ্ণবী বুঝতে পেরে এখানে যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের অর্গানাইজার, ভেন্ডর, যারা যারা উপস্থিত ছিল সবার তালিকা করতে বলে। সাথে ওই সময়ের মধ্যে বাইরে থেকে যারা এসেছে বা বাইরে গিয়েছে সবার তথ্য দিতে বলে। আবার পুলিশের ম্যান পাওয়ার যেহেতু কম, অ্যাপার্টমেন্টের সবার সাথে কথা বলে বেশ কয়েকজনকে ভলান্টিয়ার করতে বলা হয়। আর এরপরে সবাই অ্যাপার্টমেন্টের কোনায় কোনায় তন্ন তন্ন করে মিত্রাকে খুঁজতে শুরু করে, যার মধ্যে স্টিফেনও আছে। আর এভাবেই খুঁজতে খুঁজতে অ্যাপার্টমেন্টের পাশে গার্ডেনের মধ্যে স্টিফেনের সেই কুকুরটা রক্তাক্ত এবং মৃত অবস্থায় পাওয়া যায়। তবে সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মিত্রার হাতে যে বেল্টটি ছিল, মানে তার টয়ের সাথে লাগানো ছিল, এই কুকুরের গলাতে সেই বেল্টটি লাগানো রয়েছে। আর এইখান থেকে সন্দেহটা তৈরি হয়, তার মানে এই কুকুরের মালিকের সাথে মিত্রার নিখোঁজের কোনো সম্পর্ক আছে। তবে তখনও পর্যন্ত কেউই জানে না এই কুকুরটা স্টিফেনের। তবে এটা আপাতত পুলিশের ধারণা। বৈষ্ণবী পুরো অ্যাপার্টমেন্ট সিল করে দিতে বলে যাতে কেউ অ্যাপার্টমেন্ট থেকে বের হতে না পারে। সাথে ওই কুকুরটি কার তার তথ্য নিতে বলে। এটা শোনা মাত্রই রূপা বলছিল তার মানে এই কুকুরের মালিক কি মিত্রাকে কিছু করেছে? বৈষ্ণবীর কথা এটা আমরা আগে বলতে পারবো না, আগে আমাদেরকে তদন্ত করতে হবে। তো কথা মতো পুরো অ্যাপার্টমেন্ট সিল করা হয়। আর তদন্তের জন্য তারা হলরুমে চলে যায়,
যেখানে আগে থেকে একজন কনস্টেবল পুরো অ্যাপার্টমেন্টে সিসিটিভি পর্যবেক্ষণ করছিল, কিন্তু কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এখন আগে তাদেরকে ওই কুকুরের মালিককে খুঁজতে হবে। অ্যাপার্টমেন্টের সিকিউরিটির ইনচার্জ তখন বলে অ্যাপার্টমেন্টে এমন একজন আছে যে আশেপাশে সবার কুকুরের সম্পর্কে তথ্য জানে। তাই দাসরা ওই ব্যক্তির কাছে যায়। সে জানায় যে ওই কুকুরটি কার সে তা জানে, এমনকি সেই ফ্ল্যাট পর্যন্ত নিয়ে যায়। তবে ওই ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে, তার মানে ভিতরে কেউ নেই। কিন্তু দাস যখন ওই দরজায় কান পাতে তখন ভিতর থেকে গানের শব্দ আসছিল, তার মানে ভিতরে কেউ আছে, যে জন্য তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। আর এরপরই ভিতরে কয়েকজন ছেলে এবং মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ওরা ঘরের মধ্যে মাদকের চাষও করছিল, যেটা অ্যাপার্টমেন্টে কেউই জানতো না। আবার ওদের সাথে কথা বলে কিছু জানা যাচ্ছিল না, মানে ওরা তো একদম নেশাগ্রস্ত, ওরা কিছু বলতে পারছে না। ওদের সামনে যে পুলিশ আছে এটা ওরা বুঝতে পারছিল না। তবে পুরো ঘর তল্লাশি করে মিত্রার কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওই ঘরের মধ্যে ঠিক একই রকম একটি কুকুর পাওয়া যায়। তার মানে যে কুকুরটি মারা গেছে সেটা তাদের কুকুর নয়। এই জন্য প্রথমে নেশাগ্রস্ত সবাইকে হলরুমে নিয়ে আসা হয়, আর ঠিক একই রকম ব্রিডের কুকুর আর কার কার আছে সেই সকল তথ্য বের করতে বলা হয়। তবে এর মধ্যেই কনস্টেবল সিসিটিভি ফুটেজে স্টিফেনকে ঠিক একই রকম একটি কুকুর নিয়ে যেতে দেখে, তার মানে ওই কুকুরটি স্টিফেনের। স্টিফেনকে দেখা মাত্র দাসও চিনতে পারে। তবে কনস্টেবল তখন জানায় স্টিফেনের ফ্ল্যাটের সামনে তারা গিয়েছিল। স্টিফেনকে যেহেতু তারা আগে থেকে চিনত, এই জন্য তার ফ্ল্যাট তল্লাশি করেনি। শোনা মাত্র বৈষ্ণবী বেশ গরম হয়ে যায়। কালিদাসও বুঝতে পারে এটা ওদের ভুল ছিল, এই জন্য দ্রুত তারা স্টিফেনের ফ্ল্যাটের সামনে চলে যায়। কিন্তু অনেকক্ষণ বেল বাজানোর পরও স্টিফেন যখন দরজা খুলছিল না, একসময় তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তবে স্টিফেন ভিতরে নেই, তার মানে আগে এসে পালিয়েছে। আবার ঘরের মধ্যে মিত্রাও নেই, শুধুমাত্র দেয়ালে স্টিফেনের সাথে ওই কুকুরটির ফটো দেখা যায়। এতে করে তার ধারণা করে স্টিফেনই হয়তো বা কিছু একটা করেছে। তবে স্টিফেনের মোবাইল লোকেশন ট্রেস করে জানা যায় স্টিফেন এখন চার্চে আছে। এর জন্য দাসরা চার্চের উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু নিউ ইয়ারের রাত, চার্চে অনেক মানুষ থাকাটাই স্বাভাবিক, ইউনিফর্ম পরে গেলে ঝামেলা হবে, তাই সবাই সেখানে সিভিলে যায়। তবে স্টিফেনকে তারা ধরার আগেই অন্য একটি গ্রুপ স্টিফেনকে ধরে নিয়ে যায়, যে জন্য দাসরা ওই গাড়িটিকে ফলো করে। আর কিছু দূর যাওয়ার পর তারা ওই গাড়িটিকে আটকেও দেয়। আর এরপরই জানা যায় মার্ফি খুনের কেসে সন্দেহ করে অন্য এক এসিপির নির্দেশে এসআই কুমার তার টিম নিয়ে স্টিফেনকে ধরতে এসেছিল। মূলত মার্ফির বডিটি যেখানে পাওয়া গিয়েছিল, স্টিফেনের মোবাইল কল লোকেশন একই জায়গায় থাকায় তারা সন্দেহটা করেছে। অবশ্য এসিপি বৈষ্ণবী স্টিফেনকে তাদের কাছে হ্যান্ডওভার করতে বলে, কিন্তু কুমারের কথা তার এসিপি না বলা পর্যন্ত সে করতে পারবে না। এটা নিয়ে বৈষ্ণবীর সাথে কুমারের বেশ কিছুক্ষণ তর্কও হয়। আর এই ফাঁকে দাস তার এক সোর্সকে কল করে স্টিফেনের সম্পর্কে তথ্য নিয়ে জানতে পারে আজ থেকে কয়েক বছর আগে স্টিফেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছিল, যে জন্য তাদের সন্দেহটা আরও বেশি বেড়ে যায়। তাই বৈষ্ণবী কমিশনারকে কল করে কুমারের সাথে কথা বলিয়ে দেয়। কুমার শেষমেশ বাধ্য হয়ে স্টিফেনকে তাদের কাছে হ্যান্ডওভার করে। এরপর স্টিফেনকে ওই অ্যাপার্টমেন্টে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়, কিন্তু কোনোভাবেই স্টিফেন মুখ খুলছে না। এমনকি স্টিফেনের দাবি সে মিত্রার বিষয়ে কিচ্ছু জানে না। এর মধ্যে সকাল হয়ে যায়। সকাল হতেই রূপা এসে সবাইকে ডাকে। এরপর দাসরা অ্যাপার্টমেন্টের পাশের খোলা মাঠে গিয়ে দেখে একটি লাগেজের মধ্যে মিত্রার মরদেহ পড়ে আছে। দৃশ্যটা এতটাই অমানবিক যেটা আসলে সাধারণ কারো সহ্য করা সম্ভব নয়। এতটুকু একটা বাচ্চা এভাবে নির্মমভাবে হত্যা, মিত্রার বাবা মা মেনে নিতে পারছে না। আবার এদিকে স্টিফেনকে দেখা যায় মিত্রার কাছে যে কুকুরের টয়টি ছিল, মিত্রার মৃত্যুর খবর পাওয়ার পর স্টিফেন সেটা ছুঁড়ে দূরে ফেলে দেয়। এরপর তার স্টিফেনকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, একরকম টর্চার। তবে এর মধ্যে স্টিফেনের অ্যারেস্টের খবর পেয়ে অ্যাডভোকেট নটরাজ এসে পড়ে। নটরাজের কথা কোন কমপ্লেনের ভিত্তিতে আপনারা ওকে ধরে এনেছেন? বৈষ্ণবী তখন বলে যে 4 বছর বয়সী মিত্রা নামে একটি মেয়েকে অপহরণ করে খুন করার অপরাধে। নটরাজের কথা আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে যে ওই খুন করেছে, বা এমন কোনো সলিড এভিডেন্স পেয়েছেন আপনারা? বৈষ্ণবী বলে আপাতত পাইনি, তবে খুব শীঘ্রই আমরা অ্যারেঞ্জ করে ফেলব। আবার স্টিফেন আজ থেকে 6 বছর আগে যে রেপ কেসে অ্যারেস্ট হয়েছিল, বৈষ্ণবী সেই কেসের কথা বলে যে ও তো একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। নটরাজের কথা আমি এই কেসের কথা বলছি, পিছে কি হয়েছিল ওই বিষয়ে কথা বলতে আসেনি। কারণ ওই সময় 13 বছর বয়সী একটি মেয়ের যে কেস ছিল, সেই কেসে নটরাজ অনেক আগেই স্টিফেনকে নিরপরাধ প্রমাণ করেছে, তাই ওই বিষয় নিয়ে সে কথা বলতে চায় না। এমনকি নটরাজের কথা বৈষ্ণবীরা স্টিফেন সম্পর্কে জানেই না, তাই তারা ভুল করে ওকে অ্যারেস্ট করছে। দাস ও নটরাজকে বোঝানোর চেষ্টা করে, স্যার আপনি তো প্রসিডিউর সম্পর্কে জানেন, কিন্তু নটরাজের কথা, তার মানে তোমরা বারবার একই ভুল করবে আর আমি সেটা হতে দিব না। নটরাজের কথা স্টিফেন এটা করেনি, পুলিশ তাকে ধরে ভুল করছে। এটা নিয়ে বৈষ্ণবীর সাথে নটরাজের অনেক তর্কও হয়। আর এক পর্যায়ে নটরাজ কমিশনারকে কল করলে কমিশনারের নির্দেশে বৈষ্ণবীকে স্টিফেনকে ছেড়ে দিতে বাধ্য হয়, যেটা বৈষ্ণবী কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর বৈষ্ণবী ধারণা করছিল
দাসী হয়তোবা নটরাজকে কল করে এই বিষয়টি জানিয়েছে, আর এই জন্য বৈষ্ণবী দাসকে কেস থেকে সরিয়ে কুমারকে কেসে ইনভলভ করতে চাইছে, কারণ সে দাসের প্রতি কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তার কাছে মনে হচ্ছে দাস হয়তোবা নটরাজের সোর্স হিসেবে কাজ করে। দাস অবশ্য নিচে থেকে সবকিছু শুনতে পায়, আর বৈষ্ণবীর রাগ করার বিষয়টা দাসও এখন বুঝতে পারছে। যদিও বৈষ্ণবী তাকে বিশ্বাস করতে পারছে না, তারপর দাস বৈষ্ণবীকে বলে যে স্টিফেনের কেসে শক্তিবেল স্যারের টিমকে ইনভলভ করা একরকম বোকামি হবে, কারণ কুমাররা বিশ্বাসযোগ্য না। এরপর তারা দুজনেই কমিশনারের সাথে দেখা করে। কমিশনার প্রথমে বৈষ্ণবীকে বলে যে বৈষ্ণবী এভাবে স্টিফেনকে অ্যারেস্ট করে ঠিক করেনি, কারণ এর আগেও তারা যখন স্টিফেনকে অ্যারেস্ট করেছিল নটরাজ তখন স্টিফেনকে ছাড়িয়ে ঠিকই নিয়েছে, সাথে পুলিশেরও ব্যান্ড বাজিয়ে দিয়েছিল। তাই দ্বিতীয়বার তারা নটরাজের সাথে ঝামেলা করার কোনো সাহসই পাচ্ছে না। তারপরও বৈষ্ণবী কমিশনারকে অনুরোধ করে যে আপনি দয়া করে দাসকে কেস থেকে সরিয়ে দিন, আমি নতুন টিম নিয়ে কাজ করব। বৈষ্ণবীর কথা আমি কতক্ষণ ওকে মনিটর করব, ওকে তো আমি বিশ্বাসই করতে পারছি না। কিন্তু কমিশনার উল্টো বলে তোমার কাউকে মনিটর করার প্রয়োজন নেই, তোমাকে মনিটর করার জন্য দাসকে কেসে রাখা হয়েছে। গ্রাউন্ড লেভেলের কাজ তোমার থেকে ভালোও জানে, তুমি যেন কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত না নাও সেজন্য আমি দাসকে তোমার সাথে রেখেছি। মূলত বৈষ্ণবী একদমই নতুন, এটাই তার প্রথম কেস, তাই বড় ধরনের কোনো ভুল করার আগেই কমিশনার তাকে সাবধান করে দেয়। তাই বৈষ্ণবীর এখন ইচ্ছা না থাকলেও দাসকে নিয়ে এই কেসে কাজ করতে হবে। বাইরে এসে দাস ও বৈষ্ণবীকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে কার সোর্স হিসেবে কাজ করে না, আর যদি আসে কমিশনার বা নটরাজের কথা তারা দাসকে বিশ্বাস করে। দাসের প্রতি তাদের একটা আস্থা আছে, আর এটাই মূলত সিস্টেমের বাইরে গিয়ে তারা কোনো কিছুই করতে পারবে না। ঠিক তখনই রূপা তাদের সাথে দেখা করতে আসে। রূপাকে দেখেই মনে হচ্ছিল কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত, আবার বারবার কল আসছিল। কারণ জানতে চাইলে রূপা বলে ওই ঘটনার পর থেকে তার মেয়েকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টে থাকতে সে ভয় পাচ্ছে। তার মনে হচ্ছে তার মেয়ের সাথেও কিছু একটা হতে পারে, কারণ পুলিশ স্টিফেনকে ছেড়ে দিয়েছে। সাথে রূপা এটাও জানায় যে ওই ঘটনার দিন রাতের বেলা রূপার মেয়ে অনন্যা স্টিফেন আর তার কুকুরের সাথে মিত্রাকেও লিফটের মধ্যে দেখেছিল। তবে ওই সময় রূপা বিষয়টি বলেনি। এর মধ্যে রূপার কাছে অ্যাপার্টমেন্ট থেকে একটি কল আসে, আরও একটি মেয়ের মৃত্যু হয়েছে। শোনা মাত্রই রূপা অ্যাপার্টমেন্টে ছুটে যায়, কিন্তু অ্যাপার্টমেন্টের বাসিন্দারা পুলিশকে কোনোভাবে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ মিত্রার কেসে স্টিফেনকে অ্যারেস্ট করার পরও তারা স্টিফেনকে ছেড়ে দিয়েছে। আর এখন অ্যাপার্টমেন্টে নতুন করে আরও একটি ঘটনা ঘটল, তারা পুলিশকে বিশ্বাসী বা কেন করবে। এরপর রূপা যখন ভিতরে যায় যে অনন্যার বান্ধবী হার্ষিতা সুইমিং পুলে পড়ে মারা গেছে। এদিকে দাস গোকুলের সাথে কথা বলে, গোকুলকে বোঝানোর চেষ্টা করে যে দেখো আমরা কেসে কাজ করছি, কিন্তু আমাদের উপর তো প্রেশার আছে। সলিড কোনো এভিডেন্স না থাকায় স্টিফেনকে আমাদের ছেড়ে দিতে হয়েছে, তার মানে এই নয় যে আমরা কাজ করছি না। গোকুলও বোঝানোর চেষ্টা করে যে আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে কোনো একটা মনস্টার আছে, আমরা তো এখন নিরাপদ না। দাস তখন গোকুলকে কথা দেয় যে তুমি সবাইকে বোঝাও, আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে আমরা এই কেসটি সলভ করে ফেলব। তাই দাসের অনুরোধে গোকুল সবার সাথে কথা বলে। কিন্তু বৈষ্ণবীর কথা গোকুলের কাছ থেকে কেন 24 ঘন্টা সময় চেয়ে নিতে হবে? ওই যে বলেছিলাম বৈষ্ণবী নতুন চাকরিতে এসেছে, গ্রাউন্ড লেভেলটা কিভাবে হ্যান্ডেল করতে হয় তার কোনো আইডিয়াই নেই। আবার এদিকে বৈষ্ণবীর কথা মতো কুমার স্টিফেনের উপর নজর রাখছিল। স্টিফেন মূলত তখন একটি থিয়েটার মুভি দেখছে। সে বৈষ্ণবীকে কল করে বিষয়টি জানিয়ে দেয়। তার মানে অ্যাপার্টমেন্টে খুনের সময় স্টিফেন বাইরে ছিল। এখানে শুধু স্টিফেন নয়, ওই যে মার্ফির খুন হয়েছিল মার্ফির এক সহযোগীও এখানে ছিল। তবে হঠাৎ করে স্টিফেন এখান থেকে বের হয়ে যায়। কুমার যখন তাকে ফলো করার চেষ্টা করে হঠাৎ করে লক্ষ্য করে যে ভিতর থেকে সবাই দৌড়ে বের হয়ে আসছে। আর এরপরই কুমার ভিতরে গিয়ে দেখতে পায় মার্ফির সহযোগী যে লোকটা ভিতরে বসা ছিল সেই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে দাসরাও চলে আসে। দাস এসে ইনভেস্টিগেট করার চেষ্টা করে, বৈষ্ণবীকেও জানায়। যদিও কুমার স্টিফেনের উপর নজর রাখছিল, কিন্তু কুমার সামনে বসার কারণে পিছনে খুনটা যখন হয়েছে দেখেনি। থিয়েটারের মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই, তবে ফরেন্সিক টিম কাজ করে যাচ্ছে। আবার স্টিফেনকে দেখা যায়। স্টিফেন অ্যাপার্টমেন্টে গিয়ে যখনই তার ফ্ল্যাটে ঢুকতে যাবে ঠিক তখনই ফ্ল্যাটের সামনে সেই টয়টি দেখতে পায় যেটি সে দূরে ছুঁড়ে ফেলেছিল। তার মানে কেউ ইচ্ছাপূর্বক এখানে রেখে গেছে। আবার বৈষ্ণবীরাও ওই খুনের অপরাধে স্টিফেনকে অ্যারেস্ট করতে আসছিল। দাসও বিষয়টি জানতে পেরে বৈষ্ণবীকে বারবার কল করে বোঝানোর চেষ্টা করে যে এটা যেন সে না করে, কিন্তু বৈষ্ণবী কোনো কথা না শুনে সোজা স্টিফেনের ফ্ল্যাটের মধ্যে ঢুকে স্টিফেনকে কোনো কিছু না বলে অ্যারেস্ট করে। পুরো অ্যাপার্টমেন্টের লোকজন তখন স্টিফেনের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই ধারণা করছে স্টিফেনই খুনি। এমনকি শান্ত তো মনেই করছিল তার মেয়েকে স্টিফেনই খুন করেছে। দাসও পৌঁছে গেছে, কিন্তু দাসের তো কিছু করার নেই, কারণ দাস আসার আগেই বৈষ্ণবী সব করে ফেলেছে। আর স্টিফেনের অ্যারেস্টের খবর পেয়ে কমিশনার নিজে চলে আসে। কমিশনারের কথা আবারও তোমরা একই কাজ করলে? বৈষ্ণবী তখন থিয়েটারে খুনের কথা বলে। তবে স্টিফেনই যেটা করেছে
সেটা প্রমাণ করার জন্য বৈষ্ণবীর কাছে স্ট্রং কোনো এভিডেন্স এখনও পর্যন্ত নেই। তাই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কমিশনার স্টিফেনকে এভাবে আটকে রাখতে পারছে না। আর কমিশনারের কথা আমার নিষেধ সত্ত্বেও তুমি আমার অনুমতি না নিয়ে কেন এটা করতে গেলে? এই জন্য সে বৈষ্ণবীকে বলে যে তোমাকে আমি কেস থেকে বের করে দিচ্ছি। দাসও তখন বোঝাতে যায় যে স্যার ওনাকে দরকার। কমিশনার তখন দুজনকে সেখান থেকে বের করে দেয় যে আমি কেস থেকে দুজনকে বের করে দিচ্ছি। এরপর স্টিফেনকে ছেড়ে দেওয়া হয়। স্টিফেন যখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, গোকুল স্টিফেনকে দেখা মাত্রই কালিদাসকে কল করে যে আপনারা তো ওকে অ্যারেস্ট করলেন, ছেড়ে দিলেন কেন? দাস তখন গোকুলকে বিষয়টি বোঝায় যে আমাদের কাছে কোনো স্ট্রং প্রমাণ নেই বলে আমরা ছেড়ে দিয়েছি। তো এরপর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বৈষ্ণবী আর দাস এই বিষয় নিয়ে আলোচনা করছিল। বৈষ্ণবী তখন জানায় সে স্টিফেনের ওই কেসে স্টিফেনের বিরুদ্ধে যে উকিল ছিল তার সঙ্গে কথা বলে জানতে পেরেছে তার ধারণা স্টিফেন ওই সময় অন্যায় করেছিল। দাসের কথা তাহলে নটরাজ স্যারের মতো লোক কেন আপিল করতে যাবে? বৈষ্ণবী তখন বোঝায় ওই কেসটা অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। নটরাজ এই জন্যই কেসটা লড়েছে যাতে তার ব্র্যান্ড ভ্যালু বাড়ে। কালিদাসের কথা ও যদি অপরাধী হয়ে থাকে তাহলে নটরাজ স্যার ওকে নিরাপদ প্রমাণ কীভাবে করল? বৈষ্ণবী বলে আমি এটাও জানতে পেরেছি নটরাজ প্রমাণ করেছে মার্ডারের সময় স্টিফেন ওর গার্লফ্রেন্ডের সাথে ছিল। ওই গার্লফ্রেন্ডের স্বীকারোক্তির ভিত্তিতেই স্টিফেনকে নিরাপরাধ প্রমাণ করতে পেরেছিল। দাসের কথা তার মানে আপনি বোঝাতে চাইছেন শুধুমাত্র ওর গার্লফ্রেন্ডের স্বীকারোক্তির ভিত্তিতেই পুরো কেসটি সমাধান হয়েছিল। আর আমরা যদি প্রমাণ করতে পারি যে ওর গার্লফ্রেন্ড মিথ্যা বলেছে তবে ওকে দোষী সাব্যস্ত করা সম্ভব। বৈষ্ণবীর কথা আমি সেভাবে চেষ্টা করেছি, কিন্তু ওই সময় ওর গার্লফ্রেন্ড মাইনর ছিল, 17 বছর বয়সী। তাই উইটনেস প্রোটেকশন অ্যাক্টের কারণে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। তার মানে কে যে ওর গার্লফ্রেন্ড ছিল তারা এখনও পর্যন্ত সেটা জানতেই পারেনি। দাস তখন বৈষ্ণবীকে কথা দেয় আমি আপনাকে হেল্প করব। আমি নটরাজ স্যারের সাথে কথা বলে ওর গার্লফ্রেন্ডের তথ্য বের করে দিব। আর যদি আমরা তার সাথে কথা বলে আসল সত্যটা উন্মোচন করতে পারি তবে আমরা কেসটি সলভ করতে পারবো। যে জন্য দাস পরবর্তী দিন কোর্টে গিয়ে নটরাজের সাথে দেখা করে এবং তাকে অনুরোধ করে যে আপনার যদি মনে হয় যে ও গিল্টি না, ও নিরপরাধ, তাহলে তো ওর গার্লফ্রেন্ডের তথ্য দিতে আপনার কোনো সমস্যা নেই। যে জন্য নটরাজ দাসকে ওই গার্লফ্রেন্ডের ঠিকানা দেয়। আর এরপরে আমরা দেখতে পাই স্টিফেনের সেই গার্লফ্রেন্ড অন্য কেউ নয়, মিত্রার মা সাঞ্জু। মানে ওই সময় সাঞ্জুর বয়স ছিল 17 বছর, যে জন্য সাঞ্জুর তথ্যটি কেউই জানত না, তার পরিচয় গোপন রাখা হয়েছিল। সাঞ্জু স্বীকার করে ওই সময় শুধুমাত্র তার স্বীকারোক্তির ভিত্তিতেই স্টিফেন মুক্তি পেয়েছিল। এরপর সন্ধ্যার থেকে জানা যায় আজ থেকে 6 বছর আগে সন্ধ্যা যখন কলেজ শিক্ষার্থী তখন সন্ধ্যার সাথে স্টিফেনের সম্পর্ক ছিল। তারা একে অন্যকে প্রচণ্ড ভালোবাসত। সেই সুবাদে কোনো এক রাতে সন্ধ্যা স্টিফেনকে একটি গিফট দিতে ডাকে। আর ওই গিফটটি নিয়ে যখন স্টিফেন ফিরছিল তখন হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে 3 জন লম্পট বের হয়ে যায়। মূলত তারা ওই জঙ্গলের মধ্যে 13 বছর বয়সী একটি মেয়েকে খুনের পর খুন করেছিল। কিন্তু স্টিফেন পরবর্তীতে সেখানে যাওয়ায় এলাকার লোকজন স্টিফেনকে ধর্ষণকারী মনে করে পুলিশে দিয়ে দেয়। অবশ্য পরবর্তীতে সাঞ্জু কোর্টে সাক্ষী দিয়েছিল যে ওই সময় স্টিফেন তার সাথে ছিল, এর জন্য মূলত স্টিফেন মুক্তি পেয়েছিল। যদিও ওই সময় তার 17 বছর ছিল, সে 1 বছর পুরো হাউস অ্যারেস্টের মধ্যেই ছিল। তার পরিবার তাকে বের হতে দেয়নি। দাসের কথা পরবর্তীতে তুমি তাহলে কোর্টে কি করে গেলে? সাঞ্জু তখন পান্ডিয়ানের কথা বলে যে পান্ডিয়ান নামে কোনো এক ব্যক্তি আমার সাথে দেখা করে স্টিফেনের বিষয়ে বলেছিল স্টিফেন জেলে আছে। আর ওই পান্ডিয়ানই সাঞ্জুর সাথে অ্যাডভোকেট নটরাজের যোগাযোগ করিয়ে দিয়েছিল। আর এই পান্ডিয়ানের নাম শোনা মাত্রই দাসও তাকে চিনতে পারে, কারণ কোর্ট চত্বরে ওই দিন যে পান্ডিয়ানকে আমরা দেখেছিলাম সেই পান্ডিয়ানই মূলত স্টিফেনকে জেল থেকে বের হতে সাহায্য করেছিল। তবে স্টিফেন যে এই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছিল এই বিষয়ে সাঞ্জু কিছুই জানত না। তবে বৈষ্ণবী সন্দেহ করে বসে যেহেতু তারা একে অন্যের প্রেমিক প্রেমিকা ছিল, এত বছর পর তারা মিলিত হতেই প্ল্যান করে সাঞ্জু তার নিজের মেয়েকেই মেরে ফেলেছে। এটা শুনে সাঞ্জু মানসিকভাবে একদম ভেঙে পড়ে। অবশ্য গোকুল দাসকে বলে আমার স্ত্রীকে আমি ভালো করে জানি, আপনাদের কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে আমাদের বলবেন, আমরা থানাতে আসব, দয়া করে আমার বাড়িতে আসবেন না। এরপর দাসরা বের হয়ে যায়। দাস বৈষ্ণবীকে এটাও বলে যে এটা বলা কি প্রয়োজন ছিল? বৈষ্ণবীর কথা এখানে ওদের স্ট্রং মোটিভ আছে, তাই সে ভুল কিছু বলেনি। তবে বৈষ্ণবী এখন পান্ডিয়ানের সাথে দেখা করতে চায়, যে জন্য দাস বৈষ্ণবীকে পান্ডিয়ানের কাছে নিয়ে যায়। আমরাও জানতে পারি পান্ডিয়ান মূলত একজন কসাই। পান্ডিয়ানকে স্টিফেনের কথা বললে পান্ডিয়ান সোজাসাপটা বলে দেয় ও জেলে থেকে পড়াশোনা করেছে, বের হয়ে সেটেল হয়েছে, যা করেছে নিজের যোগ্যতায় করেছে। কিন্তু বৈষ্ণবীর কথা তুমি আর অ্যাডভোকেট নটরাজ ছিলে, তোমরাই ওকে সাহায্য করেছ। কিন্তু পান্ডিয়ান তারপর কিছুতেই মুখ খুলছিল না। দাস তখন পান্ডিয়ানকে বোঝায় যে 2 জন মেয়ে খুন হয়েছে, আমাদের ওর উপর সন্দেহ হচ্ছে, তাই এখন আমাদের সত্যিটা জানতে হবে। এরপরই মূলত পান্ডিয়ান সত্যিটা জানায়, যেখানে আজ থেকে 6 বছর আগে মার্ফি এবং তার 2 সহযোগী মদ্যপ অবস্থায় ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তারা যখন মাইনাস করতে সেখানে দাঁড়ায়
তারা 13 বছর বয়সী একটি মেয়েকে দেখতে পেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ওই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করে। আর এরপর তারা যখন চলে যাচ্ছিল ঠিক সেই সময় স্টিফেনও এদিক দিয়ে যাচ্ছিল। স্টিফেন মেয়েটিকে দেখতে পেয়ে এগিয়ে যায়। ওই মেয়েটি তখনও পর্যন্ত জীবিত ছিল, সে বারবার পানি চাচ্ছিল। তাই স্টিফেন যখনই দ্রুত করে পানি আনতে যায়, গ্রামের লোকজন মনে করে স্টিফেন হয়তো পালাচ্ছে, তাই তারা ভুল করে স্টিফেনকে ধরেই পুলিশে দিয়ে দিয়েছিল। স্টিফেন যখন কারাগারে ছিল ওই সময় পান্ডিয়ানও সেখানে ছিল। স্টিফেনের থেকে পান্ডিয়ান সব সত্যিটা জানতে পারে। পান্ডিয়ানের 45 বছর জীবনে পান্ডিয়ান বহুবার জেল খেটেছে। সে বুঝতে পারে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। তাই পান্ডিয়ান ওই সময় নটরাজের সাথে কথা বলে স্টিফেনের কেসটি লড়তে বলেছিল। আর এই কেসটির হেয়ারিং আমরা মুভির প্রথমে দেখেছিলাম। আর এরপরই পান্ডিয়ান সব থেকে শকিং বিষয়টি রিভিল করে। আসলে এ পর্যন্ত স্টিফেন যে দুজনকে মেরেছে তারা ওই 3 জনের মধ্যে 2 জন ছিল, যার একজন মার্ফি আর একজন তামিজ। এখন বাকি আছে শুধু জনা। এই জন্যই মূলত স্টিফেন ওদের 2 জনকে খুন করেছে। পান্ডিয়ান এটা বলে দেয় স্টিফেন এখন জনাকে মারবে। পান্ডিয়ানের থেকে সবকিছু জানার পর বৈষ্ণবী বুঝতে পারে স্টিফেন এখন 3য় ব্যক্তিকে খুন করতে যাবে, মানে ওই মেয়েকে যে 3 জন ব্যক্তি খুন করেছিল তার একজন। তাই বৈষ্ণবী স্টিফেনকে ধরার একটা প্ল্যান করে। তবে দাস বারবার বলছিল আমাদের ওই মেয়েদের খুনের কেসে ফোকাস করা উচিত, স্টিফেনের কেসে নয়। কিন্তু বৈষ্ণবী দাসকে বাইপাস করে সাব ইন্সপেক্টর কুমারের সাথে একটি প্ল্যান সাজায়। তারা স্টিফেনকে ধরার জন্য সেখানে একটি ফাঁদ পাতে। জনার সাথে যোগাযোগ করে জনার লোকজন সহ তারা জনাকে চার্চে পাঠায়। স্টিফেনও জানতে পেরে ওই চার্চে আসে। একদিকে জনার লোকজন, অন্যদিকে বৈষ্ণবীর লোকজন, সবাই বাইরে স্টিফেনকে ধরার অপেক্ষায় ছিল। দাসও দূর থেকে সবই লক্ষ্য করছে। তবে পান্ডিয়ান তখনই স্টিফেনকে কল করে জানিয়ে দেয় সে যে জনাকে মারতে এসেছে এটা সম্পূর্ণ একটা সেটআপ। তাই স্টিফেন যেন দ্রুত সেখান থেকে চলে যায়। জনার বিষয়টা পান্ডিয়ান দেখবে। তাই পান্ডিয়ানের কথা মতো স্টিফেন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। এটা দেখে জনাও তার পিছু করে। আর তখন হঠাৎ করে ইলেকট্রিসিটি কাট হয়ে যাওয়ায় স্টিফেন সেখান থেকে সরে যায়। আর পান্ডিয়ানের লোকেরা জনাকে অপহরণ করে নিয়ে যায়। স্টিফেনের গাড়িতে করে নেয়ার কারণে বৈষ্ণবীরা তখন ওই গাড়িটি ফলো করতে শুরু করে। আর এদিকে দাস স্টিফেনকে থামানোর চেষ্টা করছে। তবে দুজনের মধ্যে প্রথম বেশ কিছুক্ষণ হাতাহাতিও হয়। দাস এক সময় স্টিফেনকে বোঝানোর চেষ্টা করে যে সেই সব সত্যিটা জানতে পেরেছে, এমনকি তাকে বাঁচানোরই চেষ্টা করছে। দাসের কথা নটরাজ স্যার তোমাকে নতুন একটি জীবন দিয়েছে, এভাবে নষ্ট করতে নয়। ওদের মৃত্যু অবধারিত, কিন্তু তোমার হাতে না। আর এরপর স্টিফেন ওই রাতের ঘটনা জানায় যে আসলে ওই রাতে তার সাথে মিত্রা তার ফ্ল্যাটে এসেছিল। মিত্রা মূলত ওই কুকুরটিকে পছন্দ করত। মিত্রা ওই কুকুরটিকে নিতেও চাচ্ছিল। তাই স্টিফেন মিত্রার টয়ের যে বেল্টটি ছিল সেই বেল্টটি নিজের কুকুরের গলায় বেঁধে মিত্রাকে কুকুরটি দিয়ে দিয়েছিল। আর এরপর মিত্রা সেখান থেকে চলে এসেছিল। এমনকি মিত্রা নিখোঁজের খবর পেয়ে স্টিফেন নিজে থেকে ভলান্টিয়ার হয়ে মিত্রাকে খুঁজতে শুরু করেছিল। আবার ওই সময় একদিকে যখন স্টিফেনের মৃত কুকুরটি পাওয়া গিয়েছিল, স্টিফেন অ্যাপার্টমেন্টের অন্যদিকে একটি হাল্কের মাস্ক আর মিত্রার সাথে যে টয়টি ছিল সেই টয়টিও পেয়েছিল। স্টিফেন বলে এটা সে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু পুলিশ তো কোনোভাবে তাকে কোনো কথাই বলতে দেয়নি। তারা তো তাকেই খুনি ভেবেছিল। তবে স্টিফেনের থেকে সবকিছু শোনার পর দাস ওই প্রোগ্রামের সিসিটিভি ফুটেজগুলো আবার চেক করে যে ওই প্রোগ্রামে হাল্কের মাস্কটি কে পড়েছিল। আর এখানেই দেখা যায় ওই মাস্কটি অন্য কেউ নয়, ডক্টর প্রসান্না পড়েছিল, যে কিনা প্রোগ্রামের মধ্যেই একাই সেখান থেকে বের হয়ে চলে গিয়েছিল। তাই সন্দেহটা এখন প্রসান্নার উপর। দাস অ্যাপার্টমেন্টের সিকিউরিটি ইনচার্জের কাছে কল করে জানতে পারে প্রসান্না এখনও তার অ্যাপার্টমেন্টে আছে। তাই দাসরা দ্রুত অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এই দিকে ওই সিকিউরিটি ইনচার্জ প্রসান্নাকে কল করে জানিয়ে দেয় যে পুলিশ কোনো একটা হাল্কের মাস্কের বিষয়ে জানতে চেয়েছিল, এমনকি আপনার কথাও জিজ্ঞেস করেছে। এতে করে প্রসান্না বুঝতে পারে পুলিশ তাকে ধরতে আসছে। তাই প্রসান্না তার ফ্ল্যাট থেকে বের হয়ে সোজা ছাদে উঠে যায়। দাস ও বৈষ্ণবীদের নিয়ে এখানে পৌঁছানো মাত্র প্রসান্না উপর থেকে ঝাঁপ দেয়। এরপর দাস বৈষ্ণবীকে স্টিফেনের বলা সব কিছু জানায়। কিন্তু বৈষ্ণবী তখনও মারফির কেসে স্টিফেনকে সন্দেহ করছে। আবার প্রসান্নার মৃত্যুটা আত্মহননই মনে হচ্ছিল। অন্যদিকে পান্ডিয়ান ও স্টিফেনকে কল করে জানিয়ে দেয় তুমি আর ওই বাড়িতে থেকো না, তোমার জন্য নিরাপদ হবে না। আর এখানে আমরা দেখতে পাই জনাকে যে তারা তুলে এনেছিল পান্ডিয়ান তাকে এতক্ষণে মেরে ফেলেছে। তার মানে এর মধ্য দিয়ে ওই মেয়ের 3 জন খুনিকেই শাস্তি দেওয়া হয়ে গেছে। এরপর একসাথে 2টি ঘটনা ঘটে। একদিকে দাস যখন বৈষ্ণবীর সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল, ঠিক তখনই কেউ একজন কুকুর নিয়ে উঠে আসে। এতে করে দাসের কিছু একটা মনে পড়ে যায়। আর অন্যদিকে পান্ডিয়ানের কথা মতো স্টিফেন যখন তার মালামাল গোছাচ্ছিল, ঠিক তখনই মিত্রার ওই টয়টি নিচে পড়ে অন হয়ে যায়, এমনকি চলতে শুরু করে। আর এখানে আমরা এটাও দেখতে পাই এই টয়টি শুধুমাত্র চলেই না, কথা রেকর্ড করে নকলও করতে পারে। আবার কালিদাসের স্পষ্ট মনে আছে রূপা সেদিন এখানে দাঁড়িয়ে তাদেরকে বলেছিল ওই রাতে তার মেয়ে অনন্যা মিত্রাকে স্টিফেনের সাথে দেখেছে। দাস জানতে চেয়েছিল কুকুরের সাথে না স্টিফেনের সাথে।
রূপা শুধু স্টিফেনের কথা বলেছিল, অথচ স্টিফেন বলেছে ওই সময় তাদের সাথে কুকুরও ছিল। তার মানে এখানে রূপার কথা একটা গন্ডগোল আছে। দাস সাথে সাথে রূপাকে কল করে। রূপা তখন জানায় সে শহরে নেই, শহর থেকে দূরে অন্য কোথাও গিয়েছে। তাই দাস রূপার বেলা অ্যাড্রেসে চলে যায়। আর এখানে তার রূপার সাথে দেখা হয়। রূপা জানা এটা তার বাবার বাড়ি। স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর খুব কমই সে এখানে আসে। এরপর দাস রূপার কাছে জানতে চায়, কমিশনার অফিসে ওই দিন আপনি মিথ্যা কেন বললেন যে আপনার মেয়ে স্টিফেনের সাথে মিথ্যাকে দেখেছিল? আর এরপরই মূলত রূপা আসল সত্যিটা প্রকাশ করে, যেখানে আমরা ওই রাতের আসল ঘটনার কথা জানতে পারি। নিউ ইয়ারের ওই রাতে নিচে যখন প্রোগ্রাম চলছিল, তখন রূপার মেয়ে অনন্যা এবং হার্ষিতা ছাদে গিয়ে সেলফি তুলছিল এবং প্রোগ্রামের ভিডিও করছিল। আবার ওই সময় 405 নম্বর ফ্ল্যাটের যে নেশারু ছেলেগুলো ছিল, তার মধ্যে একজন এখানে বসে ড্রিঙ্ক করছিল, সাথে তার ওই কুকুরটিও ছিল। সে অনন্যাদের দেখেই চিনতে পারে। আর তার কথা আমরা জানতে পারি, অনন্যারা ইনস্টাগ্রামে যে ফটোটি আপলোড করেছিল সেটা এই লোকের কুকুরের। তাই সে নেশার ঘরে অনন্যাদের বলছিল, তোমরা কেন আমার কুকুরের ফটো আপলোড করেছ? অনন্যা তখন বলো দেখতে কিউট এই জন্য। সে তখন কুকুরটি এগিয়ে দিয়ে অনন্যাদের বলছিল তাহলে ওকে নিয়ে নাও, এমনকি জোরাজুরি করছিল। এতে করে অনন্যারা বেশ ভয় পেয়ে যায়। তবে এর মধ্যে সেখানে রূপা এসে পড়ে। রূপা প্রথমে অনন্যাকে ঘরে পাঠিয়ে দেয়। হার্ষিতা তখন জানায় যেখানে কি ঘটেছে। আর এখান থেকে নিচে যাওয়ার সময় মিত্রার সাথে ওই কুকুরটি দেখে হার্ষিতা বলে, এই কুকুরটির জন্য এত কিছু, এটা ওই লোকের কুকুর। মূলত এখানে তাদের একটি ভুল হয়েছিল, দুইটি কুকুরই ছিল একই রকম দেখতে। তাই তারা স্টিফেনের কুকুরটিকে ওই লোকের কুকুর ভেবে রূপা রাগের বশে কুকুরটিকে উপর থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মিত্রা তখন হার্ষিতার কোলে। তবে রূপা যখনই কুকুরটিকে নিচে ফেলে দেয়, মিত্রা ওই কুকুরের বেলটি ধরতে চেষ্টা করায় কুকুরের সাথে মিত্রাও নিচে পড়ে যায়। আর এভাবেই মূলত মিত্রার মৃত্যু হয়েছিল। আর নিজেদের বাঁচাতে রূপাই পুরো নাটকটি সাজিয়েছিল। রূপা এটাও বলে সে ভয় পাচ্ছিল হার্ষিতা হয়তোবা পুলিশকে কিছু বলতে পারে, এর জন্য সে একমাত্র প্রমাণ হার্ষিতাকে সরিয়ে দিয়েছিল। এরপর পুলিশের কাছে স্টিফেনের বিষয় বলেছিল যে স্টিফেনকে ছেড়ে দেওয়ার জন্য তারা এখন অ্যাপার্টমেন্টটি ছেড়ে যেতে চাচ্ছে, যেটা মূলত ওই দিন বলেছিল। এমনকি দাসরা যখন প্রসান্নাকে ধরতে গিয়েছিল, প্রসান্না তখন ছাদে চলে গিয়েছিল। আর সেখানেই মূলত রূপা এবং অনন্যা ছিল। প্রসান্না পুলিশকে পুরো বিষয়টা বলে দিতে চাচ্ছিল, যে জন্য রূপা প্রসান্নাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তার মানে এ পর্যন্ত যে খুনগুলো হয়েছে সবগুলো রূপাই করেছে। রূপার থেকে সবকিছু শোনার পর দাস রূপাকে তার সাথে যেতে বলে। রূপা তখন 1 মিনিটের জন্য ভিতরে যায়, কিন্তু 1 মিনিট হয়ে যেতেও রূপা কিছুতেই বের হচ্ছিল না। দাসের তখন সন্দেহ হয়। দাস ভিতরে গিয়ে চেক করে দেখে একটি রুমের দরজা বন্ধ। এমনকি বাইরের জানালা দিয়ে উকি দিয়েও দেখে ওই ঘরের মধ্যেই রূপার মেয়ে অনন্যা ঘুমন্ত অবস্থায় রয়েছে। আর এরপরই রূপা নিজের শরীরে আগুন দিয়ে দেয়। দাসও দরজা ভেঙে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রূপাকে বাঁচাতে না পারলেও রূপার মেয়ে অনন্যাকে উদ্ধার করে। মূলত রূপাই তার মেয়েকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, যাতে তার মেয়ে এই সব কিছু জানতে না পারে। আর যখন অনন্যাকে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখন স্টিফেনের কল আসে। আর স্টিফেন যা জানায় সেটা শোনার জন্য দাস মোটেও প্রস্তুত ছিল না। মূলত স্টিফেনের বক্স থেকে মিত্রার যে টয়টি পড়ে গিয়েছিল, ওই টয়তে একটি ভয়েস রেকর্ড হয়ে গিয়েছিল। ওই ভয়েসটি ছিল হার্ষিতার ভয়েস, যেখানে হার্ষিতা বলছিল আচ্ছু কান্না করিস না। স্টিফেনের তখন মনে পড়ে অনন্যার সাথে যখন তার ধাক্কা লেগেছিল, এরপর হার্ষিতা অনন্যাকে আচ্ছু আচ্ছু বলে ডাকছিল। তখন স্টিফেন বুঝতে পারে এটা হার্ষিতার ভয়েস। আর এখানে আসে মুভির মূল টুইস্ট। আসলে রূপা যেটা বলেছিল ঘটনা সেভাবে ঘটেইনি। রূপা মূলত ওই রাতের এই ঘটনার কথা কিছুই জানত না। ওই নেশাগ্রস্ত লোকটার ঘটনার পর অনন্যারা নিচে এসে মিত্রার সাথে যখন স্টিফেনের ওই কুকুরটি দেখেছিল, অনন্যা ধরে নিয়েছিল এই কুকুরটি হয়তোবা ওই নেশাগ্রস্ত লোকের। সেই জন্য অনন্যা কুকুরটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। আর এরপর যখন ছাদে নিয়ে অনন্যা ওই কুকুরটিকে ফেলে দিতে যাচ্ছিল, মিত্রা ওই কুকুরকে বাঁচাতে গিয়ে দুজন মিলে নিচে পড়ে মারা যায়। তখনও পর্যন্ত রূপা কিছুই জানত না। মিত্রার হাতে তখনও ওই ডটে ছিল, যেটা নিচে পড়ে রেকর্ডার অন হয়ে গিয়েছিল। এরপর অনন্যা এবং হার্ষিতা যখন আসছিল, প্রসান্না অনন্যার হাতে ওই হালকের মাছটি ধরিয়ে দিয়েছিল, যেটা এখানে আসার পর অনন্যার হাত থেকে পড়ে যায়। আর অনন্যাকে কাঁদতে দেখে হার্ষিতা বারবার যখন তাকে সান্ত্বনা দিচ্ছিল, তখন হার্ষিতার ভয়েসটি রেকর্ড হয়ে যায় ওই টয়ের মধ্যে। এরপর তারা বডিটিকে ঘরে নিয়ে রূপাকে পুরো বিষয়টি জানালে বাকি কাজ রূপাই করেছিল। আবার হার্ষিতা বারবার বলছিল যে পুলিশকে সবকিছু বলে দেওয়া উচিত, যে জন্য অনন্যা রাগ করে হার্ষিতাকে পুলের মধ্যে ফেলে দিয়েছিল। আর এই ঘটনাটা ওই দিনের, যেদিন রূপা দাসদের সঙ্গে কথা বলতে কমিশনার অফিসে গিয়েছিল। আবার প্রসান্না যখন ওই দিন ছাদে গিয়েছিল, প্রসান্না বারবার বলছিল পুলিশকে সে বলে দিবে ওই সময় আসলে রূপা প্রসান্নাকে ধাক্কা দেয়নি, অনন্যাই প্রসান্নাকে উপর থেকে ফেলে দিয়েছিল। আর স্টিফেন অবশেষে ওই রেকর্ডের মাধ্যমে বুঝতে পারে এই ঘটনাটা কে ঘটিয়েছিল, আসল অপরাধী কে ছিল। কারণ ওই রাতে স্টিফেন এই টয়টি যেখানে পেয়েছিল,
ওই মাছটিও সেখানেই পেয়েছিল, যে জন্য স্টিফেন ভাবছিল রূপা হয়তোবা অনন্যার বিষয়ে কিছুই জানে না। তাই রূপার সাথে দেখা করে স্টিফেন রূপাকে সত্যিটা বলতে চাচ্ছিল। কিন্তু অনন্যা যখন স্টিফেনকে দেখতে পায়, সে স্পষ্ট করে বুঝতে পারে স্টিফেন তাকে ধরে ফেলেছে। তাই অনন্যা চালাকি করে তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে স্টিফেনকে অন্য একটি জায়গায় তালা দিয়ে আটকে রাখে। এই ছিল মূলত মূল স্টোরি। আর অবশেষে কি হলো? রূপা নিজের মেয়েকে প্রোটেক্ট করতে গিয়ে নিজেই জীবন দিয়ে দিল। রূপা ভেবেছিল তার মৃত্যুর মাধ্যমে হয়তোবা সবকিছু চাপা পড়ে যাবে, কিন্তু শেষমেশ দাসরা আসল সত্যিটা জেনেই গেল। আর অনন্যা এখনো ভাবছে দাসরা হয়তোবা তার সম্পর্কে কিছু জানতে পারেনি। তাই অনন্যার জ্ঞান ফেরা মাত্রই অনন্যা দাসকে দেখে নিষ্পাপ একটা হাসি দেয়। এখানেই মূলত মুভির শেষটা হয়। যদিও অনন্যা এখন অনেক ছোট, একটা ঘটনা তাদের হাতে ভুল করে হয়ে গিয়েছিল, কিন্তু এরপর অনন্যা যা কিছু করেছে সেগুলো একটা ক্রিমিনালের মতোই কাজ করেছে। তাই আপনার মতে দাসদের এখন অনন্যার সাথে কি করা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।